শুভ সকাল। যে যেখান থেকে দেখতেছে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আমি আছি বাংলাদেশের সর্বদক্ষিণে চরফ্যাশন উপজেলার তারা দক্ষিণে। আমি জাহানপুর ইউনিয়নের সর্বদক্ষিণে যে ঘাট, পাঁচকপাট ঘাট, আমি এখানে আছি। এখানে দেখা গেছে 22 দিনের যে মাছ ধরার যে অবরোধ দিয়েছে সরকার, এই অবরোধের পাঁচকপাট ঘাটে সকল বোটগুলো উঠে, কিছু বোট ডগে উঠেছে, বোটগুলো মেরামত করতেছে। জেলেরা তাদের জাল সেলাই করতেছে। তারা প্রস্তুতি নিতেছে 22 দিন পরে আবার নদীতে অথবা সাগরে যাবে, এই প্রস্তুতি নিতেছে। তবে সরকারের যে আইনকে মান্য করে সাধারণত তারা অবরোধের এই সময়টুকু কেউ অবকাশ কাটাচ্ছে। আর যারা সাধারণত এই বোটের সাথে জড়িত আছে বা মাছ ধরার সাথে জড়িত আছে, সবাই সবার যেই বোটের যে ক্ষতি হয়েছে বা যেই ধরনের রিপেয়ারিং দরকার সেগুলো তারা করতেছে, জালগুলো সেলাই করে নিতেছে, মানে আবার পুরো দমে তারা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে ভালো লাগছে যে জেলেরা সাধারণত স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধটাকে সাকসেসফুল করতেছে। এবং এদের ভিতরে অনেকের সাথে কথা বললে তারা বলছে যে যেহেতু সরকার 22 দিনের অবরোধ দিয়েছে, এটা অবশ্যই মানতে হবে। আর এই 22 দিন আমরা সাধারণত আমাদের বোট এবং জালগুলোকে সেলাই করা দরকার ছিল। তো এই জন্যে এই যেহেতু একটা বিরতি পাওয়া গেছে, এটা আমাদেরও ভালো হয়েছে। 1 আর 2 নম্বরে দেখা গেছে যে সাধারণত তারা ফ্যামিলির সাথে এই গত 6 মাস সময় দিতে পারে নাই। তারা সাগরে ছিল, নদীতে ছিল, বিভিন্ন সময় মাছ ধরার সাথে ব্যস্ত ছিল। রাত বিয়াল সব সময় কিন্তু তারা তাদের ফ্যামিলির সাথে যে দূরত্বতা, অর্থাৎ যে সংস্পর্শতার এই যে গ্যাপ ছিল, এটুকু তারা বললো যে আসলে এই 22 দিনে আমরা সেইটাও একটা মজা পাইলাম, যে ছুটি পেলাম। এখান থেকে আবার অনেকে দেখা গেছে যে পূজার ছুটি, 10 দিন পূজার ছুটি ছিল, এর ভিতরে প্রায় 7-8 দিন এই 22 দিনের ভিতরে পড়ে গেছে। অনেকের দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় স্বজন আছে, তারা বেড়াইতে আসছে। আসলে সব মিলিয়ে হলো যে জেলে ভাড়া এখন খুবই ব্যস্ত। আর যেটা হলো কি, যে জেলেরা এখন সবাই ব্যস্ত তাদের সেই জালগুলো সেলাই করার জন্য, বোটগুলোকে রিপেয়ারিং করার জন্য। সব মিলিয়ে যে যেখান থেকে দেখতেছেন শুভেচ্ছা। এখানে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি, আসলে জেলেদের এই মানে যে খাটনি অনুযায়ী কিন্তু এবছর তারা সেরকম সুবিধা করতে পারেনি। অনেক জেলেরা বলেছিল যে আমাদের যেই পরিমাণ ইনভেস্ট আছে, অর্থাৎ আমাদের যে পরিমাণ আমরা খরচ করেছি, একটা বোট, আমি যে সামনে যে বোটটা আছে, এই বোটটাতে দেখা যাচ্ছে প্রায় কমপক্ষে 1 কোটি টাকার মতন খরচ হয় একটা বোটের পিছনে, কমপক্ষে। যারা যেগুলো সাগরে যায়, আর সাগরে যেগুলো না যায়, ছোটো ছোটো বোট আছে, এগুলো সাধারণত কম গেল। কিন্তু এই যে 1 কোটি টাকা বা 1 কোটি টাকা ওভার বড় বড় যে বোটগুলো আছে, যেগুলো সাধারণত গভীর সাগরে চলে যায়, এগুলো 1 থেকে 1.5 কোটি টাকা খরচ হয়ে থাকে। তারা বলে যে পরিমাণ ইনভেস্ট হয়েছে সেই পরিমাণ কিন্তু এবছর প্রফিট করা যায়নি। আসলে এখন যদিও বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকার যদি জেলেদের প্রতি একটু লক্ষ্য রাখে, তারা বলছে যে যেহেতু এখন মানে নির্দলীয় সরকার আসছে, এই সরকার যদি জেলেদের দিকে তাকায়, তাহলে অবশ্যই জেলে পাড়ায় আনন্দের উল্লাস আরও বেড়ে যাবে। কারণ হলো যে জেলেরা সাধারণত চায় একটু মানে পেটে 2টা ভাত, এইটুকু আর কি, তারা খেয়ে ঘুমানোর জন্য আর কি। কিন্তু তারা দাদন ব্যবসায় কিন্তু জড়িয়ে গেছে। এখানে আমরা দেখতেছি একটা বোট 50-60 লক্ষ টাকার উপরেও কিন্তু দাদন আছে। তো আসলে তারা এই যে গভীর সমুদ্রে যায় যে পরিমাণ পরিশ্রম করে, আসলে জীবনের মানে নিরাপত্তা নাই, অর্থাৎ এত ঝুঁকি নিয়ে থাকে। এখানে আমি এর পূর্বে আরেকটা লাইভ দিচ্ছি, যেখানে তারা বলছিল যে আসলে আমরা যে জেলেপাড়া বা জেলেরা যারা আছি, বাংলাদেশে রেমিটেন্স আসে, কিন্তু তার চেয়ে বেশি আমরা সাপোর্ট দিই। বাংলাদেশের সোনালি ইলিশ আমরা সাধারণত লন্ডন, আমেরিকা পর্যন্ত আমরা কিন্তু ডিস্ট্রিবিউট করতেছি বা বাহিরে যাচ্ছে, যে কোটি কোটি টাকা রাজস্বতে আসছে, কিন্তু সেই হিসাবে কিন্তু জেলে পাড়ায় কিন্তু কোনো মানে নিরাপত্তা নাই। নিরাপত্তা নাই। তো তাতে করে দেখা গেছে যে তারা বললো যে আমাদেরকে যদি একটু সরকার দেখে, যে দেখাটা হলো যে তাদেরকে যে পরিমাণ একটু মানে মাইক্রো ক্রেডিট দেওয়া আর কি, আসলে একটু লোন দেওয়া,
তাতে করে তাদের ফ্যামিলিগত একটু সাপোর্ট পাবে আর কি। তারা চাচ্ছে যে এই যে 22 দিন, এই 22 দিনে দেখা যাচ্ছে তাদের জন্য একটা যদি রেশনের ব্যবস্থা করা হয় তা কেমন যথাযথ পাওয়া যায়। কিন্তু ইতিপূর্বে দেখা যাচ্ছে অনেকের কিন্তু ডিস্ট্রিবিউট হয়েছে, রেশনটা হয়েছে, কিন্তু রেশনটা যথাযথভাবে পায়নি, অনেক জেলেরাই পায়নি। জেলে হয়েও কিন্তু সরকারের যেই ঘোষিত রেশন, যেটা 40 কেজি চাল বা যে 30 কেজি চাল বা 2 বার 1 বার, এই মানে আসলে তারা পায়নি, অনেক জেলেরাই কিন্তু নিশ্চিত পায়নি। এই জন্য তারা বলে যে আসলে আমাদেরকে যদি প্রপারলি দেওয়া হয় থাকে তাহলে আমরা আবার রিস্ক নিয়ে গভীর সমুদ্রে যে মাছ ধরবো। আসলে আমাদের গভীর সমুদ্রে যে নিরাপত্তা, এখানে কিন্তু আমাদের নিরাপত্তার অনেক অভাব আছে। কারণ হলো যে অন্যান্য রাষ্ট্রে, অর্থাৎ আমরা যদি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং বার্মার দিকে তাকাই, তখন দেখা যাচ্ছে তারা যখন গভীর সমুদ্রে হঠাৎ করে কোনো ঝড় উঠে যায় তখন তারা দেখা যাচ্ছে হেলিকপ্টার থ্রোয়িং করা হয়ে থাকে, হেলিকপ্টার দিয়ে তারা জেলেদেরকে সেফটি করার জন্য কিন্তু চক্কর দেয়। যদি ইনকেস কোনো যদি দুর্ঘটনা ঘটলে সেখানে তারা সাধারণত হেলিকপ্টার দিয়ে এই জেলেদেরকে উদ্ধার করে। এটা বাংলাদেশে নাই। এটা কিন্তু অনেক জেলেরা বলছে যে আসলে আমরা এত রিস্ক নিয়ে যেই রাজদরবারে যেই ইলিশ পাঠাই, কিন্তু সেই হিসাবে রাজদরবার থেকে আমাদেরকে মূল্যায়নটা কম করা হচ্ছে, আমাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না, আমাদেরকে যেভাবে মডিফিকেশন করা দরকার ছিল সেভাবে হয় না। আমাদের যে পরিকল্পনা, আমাদের পরিকল্পিতভাবে যদি আমাদেরকে মৎস্য শিকারের যে উদ্বুদ্ধ করতো, অর্থাৎ আমাদেরকে এখানে প্রশিক্ষণপ্রাপ্ত যদি কিছু লোক দিয়ে যদি, অর্থাৎ আমাদের যেই ম্যানেজমেন্ট মানে নদী শাসনের যে বিষয়টা হলো যে আসলে নদীর যে একটা প্ল্যান বা নদীতে যেই ধরনের ম্যানেজমেন্ট করা দরকার, মানে নদীতে যেইভাবে বোট বাওয়া দরকার, মানে বাইসা করা দরকার, যেটাকে বলে জাল ফেলানো দরকার, বা এই ব্যাপারে কিন্তু আসলে ম্যানেজমেন্ট কোনো ট্রেনিং নেই। এটা কিন্তু বাইরে রাষ্ট্রে আছে। বাইরে রাষ্ট্রে সাধারণত দেখা যাচ্ছে জেলেদেরকে নিয়ে 3 দিনের বা 6 দিনের বা 1 মাসের 15 দিনের এই ধরনের ট্রেনিং হয়, যে তারা কোন স্রোতে কী ধরনের জাল ফেলবে এবং পানির কী গতি দেখলে কীভাবে তারা বোট বাইবে, মানে বোটগুলোকে চালাবে এবং কোন দিকে থেকে কোন দিকে, অর্থাৎ বাতাসের যে গতি ধারা এবং রাডার নিয়ন্ত্রিত, এই বিষয়গুলো কিন্তু তারা সাধারণত বাহিরাষ্ট্রে আছে, কিন্তু বাংলাদেশে সেই জিনিসটা নাই। তারা খুব আক্ষেপ করে বললো যে আমরা যে নিম্ন শ্রেণী হিসাবে আমাদেরকে যে মূল্যায়ন করা দরকার ছিল। জেলেরা, আমরা সাধারণত দেখতেছি জেলেরা এই বিষয়ে কিন্তু খুব ক্ষোভ প্রকাশ করেছেন যে রাজদরবারে এসির ভিতরে বসে যারা সাধারণত আমাদের কাছ থেকে যেই ট্যাক্স পাচ্ছে, আমরা এখানে হাজার হাজার কোটি টাকার সাধারণত আমরা জাল কিনতেছি, বোর্ডের যে মেরামত আছে, আমরা এখানে ফুয়েল, গভর্নমেন্টের ফুয়েল ফুরাইতেছি, যে এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচিয়ে রাখছি, সেই হিসাবে কিন্তু আমাদেরকে কিন্তু সরকার দেখতেছে না। এই জন্যই তারা সাধারণত এই ব্যাপারে বলতেছে যে আসলে আমাদেরকে একটু দেখা উচিত। যেহেতু এখন নির্দলীয় সরকার আসছে, নির্দলীয় সরকার এই যে অবরোধটা পেয়েছে, 22 দিনের যে অবরোধটা পেয়েছে, এই অবরোধের ভিতরে যদি সাধারণত আমাদেরকে একটু সাপোর্ট দেয় তাহলে আমাদের যে বাচ্চারা আছে, আমাদের যে ফ্যামিলি আছে, ফ্যামিলি সাধারণত একটু ভালোভাবে চলবে। এতটুকুই আমরা একটু আসলে খেয়ে দিয়ে একটু ঘুমানোর জন্যই আমরা চাচ্ছি। আমরা চাই না যে অট্টালিকা করার জন্য, আমরা চাই না যে বিশাল আমাদের বিল্ডিং থাকুক। আমরা যে রিস্কটুকু নিচ্ছি গভর্নমেন্টের জন্য এবং সেই রিস্কটুকু আমাদেরকে একটু মূল্যায়ন করা হোক। এই যে 20 দিনের যে অবরোধটা আসছে, এই 20 দিনের অবরোধে যদি আমাদের মৎস্য অধিদপ্তরের বা সংশ্লিষ্ট যারা আছে তারা এসে যদি আমাদের খোঁজ খবর নিত, আমরা কেমন আছি, আমাদের কি সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর যদি সমাধান আসলে করতে পারবে কি পারবে না সেটা হলো পরের কথা। কিন্তু প্রথমত যে বিষয়টা হলো যে আমাদেরকে খোঁজ খবর নেওয়া, যে কোন জেলেদের কি ক্ষতি হয়েছে, কোন জেলেদের কি প্রয়োজন বা কতটুকু তাদের প্রয়োজন, আসলে বাসায় তাদের কি অবস্থা, অর্থাৎ খোঁজ খবর নেওয়া। এটা কিন্তু মৎস্য অধিদপ্তর থেকে এই পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে কেউই আসেন নাই। এর জন্য কিন্তু জেলেরা আক্ষেপ করে বললো যে আমাদের বুঝি কেউ নেই। এই কথাগুলো কিন্তু আসলে জেলে পাড়ায় না আসলে বোঝা যাবে না। জেলে পাড়ায় আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জেলেদের মনে কী চায়, তাদের প্রত্যাশা কী, তাদের আশা কী, তাদের আকাঙ্ক্ষা কী। প্রত্যেকেরই কিন্তু সন্তান আছে। এখানে আমরা যদি একজন জেলের সাথে আমরা যদি কথা বলি, তখন তারা বলছে যে আমাদের 3-4টা করে বাচ্চা আছে, আমাদের ফ্যামিলিতে যে অবস্থা আছে, আমরা দাদন ব্যবসা নিয়ে আমরা নামছি, আমরা নদীর থেকে সাগর থেকে আমরা যখন রিস্ক নিয়ে মাছ ধরে নিয়ে আসি, সেগুলো তরে আসলে আমাদের মানে ডলারটা টাকা হয়ে যায়, টাকাটা পয়সা হয়ে যায়, অর্থাৎ আমরা প্রপারলি এই জিনিসটা পাচ্ছি না। তো এইগুলা না পাওয়ার পিছনে কিন্তু আরেকটা কারণ যে সরকারের উদ্যোগ, এই সরকারের উদ্যোগকে তারা কিন্তু এখানে দোষারোপ করেছে। যে সরকার যদি আমাদেরকে যদি সেই পরিমাণ যদি লোন দিত, একটা বোর্ডের পিছনে যদি সরকার এই লোনগুলো যদি দিয়ে আবার প্রপারলি তদারকি করতো, তাহলে দেখা যাচ্ছে আজকে এই জেলেদের এই দুর্দশা হতো না। সাধারণত যে দাদন ব্যবসায়ীদের উপরে কিন্তু তারা নিয়ন্ত্রিত থাকতো না। এখন মাছ যেখানে ধরুক না কেন, যেখানে কিন্তু সেখানে দেখা গেছে যে জেলেরা সাধারণত ওই দাদন ব্যবসায়ীর কাছে কিন্তু মাছ দিতে হবে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব একটা জরুরি বিষয়। যে সাধারণত জেলেরা বলছে যে না, আমাদেরকে যদি একটু নিয়ন্ত্রিত
করতো তাহলে আমাদের তাহলে আমরা যেই বিষয়গুলো আমরা পাইতাম, কিন্তু তারা বলে যে আমাদেরকে যদি মিনিমাম একটা লোন দিত, একটা বোট করার জন্য আমাদের যে গ্রুপ লোন আছে, বাংলাদেশের গ্রুপ লোন আছে, গ্রুপ লোন দিয়ে যদি মৎস্য অধিদপ্তরের মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রিত করতো বা নিয়ন্ত্রণ করতো, তাহলে আমরা সাধারণত মাছের যেমন যথাযথ মূল্য পেতাম, আমরা সাধারণত বা আমাদের বাচ্চা আমাদের সবাইকে নিয়ে আমরা কিন্তু সাধারণত একটু ভালো থাকতাম। আমরা অনেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, যে যেখান থেকে দেখতেছেন, যত দূর থেকে দেখতেছেন, সবাই আমার কাছে আছেন, আমার বন্ধু, আমার ভালোবাসা, সবাই অপরন্ত ভালোবাসা নিন। শুভ সকাল এবং সুন্দর সকালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এখান থেকে লাইভ দেওয়ার পিছনে কারণটাই ছিল একটা, ছিল জেলে পাড়ার দুর্দশা কথা কে বলে এবং কাকে বলে আমরা কাউকে বলতে আমরা দেখিনি এবং শুনি নেই। এই জন্য আমরা বলতে চাচ্ছি মৎস্য অধিদপ্তরের আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি। এখানে বলতে চাচ্ছি মৎস্য অধিদপ্তর যদি এখানে আসতো, আসা দেখতো এদের দুঃখ দুর্দশা কথাবার্তা এগুলো যদি শুনতো, তাহলে আজকে তারা এই জেলে পাড়ার এই দুর্দশাগুলার এই হতাশার আসতো না। তাদের খরা রোদের ভিতরে তারা যেইভাবে, এখানে যদি আমাদের শেড থাকতো, অর্থাৎ এখানে বলা হয়েছে যে জেলেরা বলে যে এখানে যদি যেভাবে যদি আমাদের সরকারিভাবে একটা শেড থাকতো, শেড মিনস হলো যে এই শেডে যদি আমরা যারা আজকে সেলাই করতেছি, এই যে রোদপুরে আমরা সেলাই করতেছি, আমাদের বেনিফিটটা কোন জায়গায়, আমাদের ক্যালোরি কোথায়, আমাদের খাবার কোথায়। এই যে দেখা যাচ্ছে যে তারা যে 22 দিন তারা গ্যাপে আছে, 22 দিনে কিন্তু তাদের খাবারের তো যথাযথ ব্যবস্থা নাই। তাইলে এটি আর কি আজকে আমরা যারা দেখছি, যেখান থেকে দেখতেছি অথরিটি অর্থাৎ মৎস্য অধিদপ্তরের, আমরা সবাইকে দৃষ্টি আকর্ষণ করবে, এদেরকে একটু দেখেন, তখন দেখবেন যে আসলে বাংলাদেশ বিশ্ববাজারে এবং বিশ্ব পরিমণ্ডলে এবং বিশ্ব পরিকল্পিতভাবে মৎস্য আহরণ করবে এবং তাদের রাজস্বতে আসবে, এটা আমরা আশা করি। এই প্রত্যাশা আজকে এখান থেকে শেষ করছি। আমি মিয়াজি মোহাম্মদ সাইফুল ইসলাম, 5 কভার থেকে। আল্লাহ হাফেজ।